কি যে কষ্ট হইতেছে ভাই, যদি একটা উইকেট নিতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম মাইটি অস্ট্রেলিয়াকে আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশ করে দিচ্ছি। আমি নিজ দিয়ে একদম বলে গেছি, একটা উইকেট আমরা নিতে পারলাম না। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে গেল, 2-1 ব্যবধানে সিরিজ তারা হারছে, কিন্তু আমরা বাংলাদেশ করতে পারলাম না। এখন আক্ষেপটা কোথায়? আক্ষেপটা হচ্ছে আমরা কি টি-20 সিরিজে তাদেরকে আবার বাংলাদেশ করতে পারবো, নাকি তাদের কাছে আমরা সিরিজটা হেরে যাবো? কন্ডিশন কিন্তু পাল্টে গেছে, মিরপুর থেকে খেলা কিন্তু চিটংয়ে চলে গেছে। আমরা কিন্তু সকলেই জানি চিটংয়ের পিচ কিন্তু একটা ব্যাটিং সহায়ক পিচ। এখানে যে একটা দল ঘোষণা করা হয়েছে, এই দলের মাঝখানে 5 জন ব্যাটসম্যান আছে, 5 জন বলার আছে, এমনকি 5 জন অলরাউন্ডার আছে। তার মানে কি দলটা একটা ব্যালেন্স টিম হওয়ার কথা। তবে একটা দুঃখের বিষয় কি, সাইফ হাসান আমাদের মধ্যমণি, যে কিনা ওপেনিং এ দুর্দান্ত ছন্দে ছিলেন 1 বছর আগেও, তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভাই কেন তাকে সরাই দেওয়া হয়েছে? কাকে দেওয়া হয়েছে? নতুন করে যাকে দেওয়া হয়েছে তিনিও কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। কি কারণে? তৌহিদ হৃদয়, একটু যদি খেয়াল করে দেখেন, তৌহিদ হৃদয় কিন্তু পাকিস্তান সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, এমনকি তার রান কিন্তু সবচেয়ে বেশি, এমনকি অস্ট্রেলিয়া সিরিজেও কিন্তু তিনি একটা গাড়ি পুরস্কার পাইছেন, সর্বোচ্চ রান কিন্তু তার পকেটে। বুঝতেই পারতেছেন যে তিনি কোন ধরনের ছন্দে আছেন। এখন যদি একটু প্লেয়ারগুলো একটু দেখেন, প্রথমে যদি আমরা 5 জন ব্যাটসম্যান দেখি, কোন 5 জনকে বিসিবি এবারের জন্য সিলেকশন করছে, তার কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের দলটাকে আসলে শক্তিশালী নাকি একটু দুর্বল। আমরা কাদেরকে ছেড়ে দিলাম, কাদেরকে দলে ঢুকাইলাম, আমাদের দলটা এখন কেমন। বিসিবি যে একটা দল ঘোষণা করছে, এমনকি এই দলের মাঝখানে যে 5 জন ব্যাটসম্যান রয়েছে, প্রপার ব্যাটসম্যান, সবার আগে যদি তাদের নামগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই, তখন তো আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্ট্রেংথ ব্যাটিং অন্তত কেমন। সবার আগে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান, দুর্দান্ত কিপার। আমি কিন্তু গতকালকে তাকে খুব মিস করছি। কি কারণে? যদি লাস্ট ওডিআই ম্যাচে যদি তিনি খেলতে পারতেন, তিনি যে পিছন থেকে যে একটা আওয়াজ দিতে পারেন যে বল ভালো করে করো, লাইনে করো, এভাবে করো, এই যে একটা গাইডলাইন তিনি দিতে পারতেন, এই যে একটা গাইডলাইন গতকালকে মিস হয়ে গেছে, এই কারণে কিন্তু মনে হয়েছে যেন শান্তর ক্যাপ্টেন্সি অনেকটাই ফ্যাকাশে মনে হয়েছে। তিনি কিন্তু একজন ভালো ক্যাপ্টেন, এমনকি ভালো ব্যাটসম্যান। পরের ব্যাটসম্যানকে তানজিদ, তানজিদ কিন্তু ওপেনিংয়ে দুর্দান্ত খেলতে পারতেছেন। যদি তিনি একটু বুঝে শুনে খেলতে পারেন, আমার বিশ্বাস তিনি ভালো খেলতে পারবেন। তবে তার মাঝখানে একটাই সমস্যা, তিনি যখন একটু প্রেশারের মাঝখানে পড়ে যান, তিনি একটু আজে বাজে শট খেলে ফেলেন। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তিনি এই সিরিজে ভালো কিছু করতে পারবেন। পারভেজ ইমন, তাকে কিন্তু এখন আর ওপেনিংয়ে আমরা দেখতে পাচ্ছি না। গত সিরিজে মনে পড়ে কি তিনি কিন্তু মিডল ফেজে দুর্দান্ত খেলতে পারতেন, 5 নম্বর পজিশনে। 5 নম্বর পজিশনে আমাদের একটা হেডেক ছিল যে আমাদের মিডল অর্ডারে কে খেলবে। এখন কিন্তু আমরা নতুন প্লেয়ার পেয়ে গেছি, তিনি কিন্তু উপরেও খেলতে পারেন। আমরা কিন্তু তাকে দেখছি কত সিরিজে পাকিস্তানের সাথে, তিনি কিন্তু মিডল ফেজে দুর্দান্ত খেলতে পারতেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু ভালো ছন্দে আছেন। তৌহিদ হৃদয় আমাদের মধ্যমণি কি কারণে? বর্তমানে বাংলাদেশের মাঝখানে যতগুলো প্লেয়ার আছে সাদা বলে ক্রিকেট খেলতেছে, তিনি সবচেয়ে ভালো ছন্দে আছেন। গত সিরিজে তিনি পাকিস্তানের সাথে যে ধরনের বিধ্বংসী ব্যাটিং করতে পারছেন, নিঃসন্দেহে আমি আশাবাদী অস্ট্রেলিয়ার সাথে তিনি ভালো ম্যাচ খেলতে পারবেন। নুরুল হাসান সোহান, যদি আপনি বলতে পারেন তিনি টপ অর্ডার ব্যাটসম্যান না, কিন্তু তিনি সলিড ব্যাটসম্যান, অ্যাজ এ কিপার তিনি দলের সাথে যুক্ত থাকতে পারেন, এটি আমি আশা করতে পারতেছি। এই হচ্ছে আমাদের দলে 5 জন ব্যাটসম্যান। ব্যাটসম্যানের পরে যদি আমরা একটু বলারের দিকে দেখি, কোন 5 জন বলার আছে বাংলাদেশ দলে, তখন কিন্তু সবার আগে বলতে হচ্ছে নাইট রানার নাম। কারণটা কি? নাইট রানার বর্তমানে যে গতিতে বল করতে পারতেছেন, সমগ্র বিশ্বে তার মতো বলার একজনও নাই। সমগ্র বিশ্বে যদি এখন 2 জন প্লেয়ারকে নিয়ে আলোচনা হয়, একজন হচ্ছে ভারতের ভৈষর বংশী, আরেকজন হচ্ছে নাইট রানা, গতিদারক নাইট রানা। সুতরাং বুঝতেই পারতেছেন পর্যায়টা কোন পর্যায়ে চলে গেছে। নাইট রানার পরে বাংলাদেশের 2 জন প্রিমিয়াম পেস বলার, একজন হচ্ছে তাসকিন আহমেদ, এমনকি আরেকজন মোস্তাফিজুর রহমান। তাদেরকে নিয়ে নতুন করে কি বলবো, তারা 2 জন কিন্তু দুর্দান্ত বলার, এমনকি আমি আশাবাদী টি-20 সিরিজে এই 2 জন ভালো কিছু করতে পারবেন। শরীফুল ইসলাম, দ্য মাইটি শরীফুল ইসলাম, গত ম্যাচে তিনি যে ধরনের বোলিং করতে পারছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, একাই তিনি 6টা উইকেট নিতে পারছেন। এমনকি একটা ক্যাচ যদি একটা প্লেয়ার নিতে পারতো, যে ব্যাটসম্যান লাস্ট বলে 4 মারতে পারছেন, মনে পড়ে কি অ্যাডাম জাম্পা, যেখানে 4 মেরে বাংলাদেশের সবকটা বিধ্বংস করেছে, তার কিন্তু একটা ইজি ক্যাচ আমরা ছেড়ে দিয়েছিলাম। যদি ওই কাজটা হয়ে যেতে পারতো, তাহলে হয়তো পারতো তার খাতায় 7টা উইকেট আছে, এমনকি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাংলাদেশ করে দিতে পারতো। বাদ দেন সে কথা। বাকি একজন বলারের নাম হচ্ছে সাকলাইন, তিনি কিন্তু আবার অলরাউন্ডার পর্যায়ে একটু পড়ে যায়। তিনি কিন্তু ভালো ব্যাটিংও করতে পারেন, ভালো বোলিংও করতে পারেন। তবে আমার মনে হচ্ছে না তিনি প্লেইং একাদশে থাকতে পারবেন। কারণ কি, যে ধরনের প্রতিযোগিতা এখন চলতেছে, এখন মনে হচ্ছে তাসকিন এমনকি মোস্তাফিজুর রহমানের মাঝখান থেকে একজনকে বেঞ্চে বসে থাকতে হইতে পারে। এখন যদি আপনি অলরাউন্ডার স্পটের দিকে দেখেন, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ স্পট, এখানে কিন্তু আপনি 5 জনকে খুঁজে পাবেন। সবার আগে খুঁজে পাবেন শেখ মেহেদী। তবে শেখ মেহেদীর কি ফর্ম আছে? মোসাদ্দেককে কেন আমরা জায়গা দিলাম না? যে মোসাদ্দেক 1 ম্যাচে 86 করতে পারছেন, আরেক ম্যাচে 50 রান করতে পারছেন, 3 ম্যাচের মাঝখানে যেখানে এখানে এত ভালো তিনি করতে পারছেন, এমনকি তিনি বলও করতে পারেন, তাকে কিন্তু আমাদের সুযোগ দেওয়া উচিত ছিল। অন্যদিকে শেখ মেহেদী, যখন মেহেদী হাসান মিরাজ মাথায় বল লাগলে ইনজুরি কবলে পড়ে গেছেন, তার জায়গায় যখন তিনি 1 ম্যাচ খেললেন, তার ব্যাটে কিন্তু কোনো ছন্দে আমরা খুঁজে পাইলাম না, তার বোলিংয়ে কোনো ধরনের ছন্দে আমরা খুঁজে পাইলাম না। লাস্ট ওডিআই ম্যাচের কথা বলতেছি, যে ব্যাটসম্যান মাত্র 9 বলে 3 করতে পারছে, 7 নম্বর পজিশনে নাইমা, তার প্রতি আপনি কোন ধরনের প্রত্যাশা রাখতে পারতেছেন? তবে শেখ মেহেদী কিন্তু টি-20তে নতুনভাবে ভালো বোলিং করতে পারেন। আমরা আশাবাদী ফর্মেট যেহেতু চেঞ্জ হয়ে গেছে, কন্ডিশন যেহেতু চেঞ্জ হয়ে যাবে, তিনি ভালো কিছু করতে পারবেন।
রিশাদ হোসেন, তিনিও কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়ে যাচ্ছেন। আশা করা যাচ্ছে তিনি ভালো কিছু করতে পারবেন। আমি কিন্তু মনে প্রাণে বলেছিলাম যে বাংলাদেশ যেন তাকে ওডিআই ফরম্যাটে খেলা। আপনারা বারবার তানভীরের সাথে গেলেন, কিন্তু তিনি কিন্তু ভালো কিছু করতে পারলেন না, ভালো কিছু করতে পারলেন না। হয়তো টুকটাক 1-2 উইকেট তিনি নিতে পারছেন, কিন্তু ইফেক্টের যে একটা জিনিস, একটা চাপের যে একটা জিনিস, সেই চাপ কিন্তু তিনি ক্রিয়েট করতে পারেন। তবে আশাবাদী আমরা রিশাদ কিন্তু ওই ধরনের কিছু কাজ করবেন। এমনকি নাসুম আহমেদ তিনিও কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়ে গেছেন। কিভাবে সম্ভব সেই প্রশ্নের উত্তর কিন্তু ভাই আমার কাছে নাই। নাসুম কিভাবে অলরাউন্ডার হয়? ঝড় এবং যদি আপনি 1 থেকে 2টা ছক্কা মারতে পারেন, আর যদি আপনি অলরাউন্ডার হয়ে যান, তাহলে কিভাবে সম্ভব? তাহলে হার্দিক পান্ডিয়াকে, আজমতুল ওমর সাইদকে, জ্যাক কালিসকে, তারা যদি অলরাউন্ডার হয়, তাহলে নাসুম আহমেদ কিভাবে অলরাউন্ডার হয়? তাহলে সাকিব আল হাসানের সাথে কি নাসুম আহমেদের তুলনা চলে? এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে নাম ঘোষণা করতে পারতেছে সেটা আমি জানি না ভাই। পরের প্লেয়ারের নাম হচ্ছে শামীম পাটোয়ারি, তিনি আবার বিধ্বংসী ব্যাটসম্যান ভাই। বর্তমানে বাংলাদেশ টিমের মাঝখানে ফিনিশার রোলে সবচেয়ে ভালো ছন্দে থাকা ব্যাটসম্যানের নাম হচ্ছে শামীম পাটোয়ারি। জাকির আলী থাকলে ভালো হতো, তবে জাকির আলীকে আমি খুব মিস করবো ব্যক্তিগতভাবে। এই প্লেয়ারটা আমার খুবই পছন্দের। কারণটা কি? আপনাকে 4 ছক্কা মারতে জানতে হবে। হ্যাঁ, আপনি ফেল করবেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন বুম্বু আফ্রিদি, যে কিনা প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারতেন, তিনি কিন্তু প্রত্যেকদিন সাকসেসফুল হতে পারতেন। তিনি 10 ম্যাচের মাঝখানে অথবা 2 ম্যাচ খেলতে পারতেন ভালো, বাকি 8টা ম্যাচে কিন্তু ফ্লপ যেত। কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু বলার কিন্তু আতঙ্কে থাকতো যে তিনি কোন সময় 4 ছক্কার বন্যা বসায় দিবেন। জাকির আলী হচ্ছে ওই ধরনের প্লেয়ার, তো তাকে সুযোগ দেওয়া দরকার ছিল। আরেকজন প্লেয়ার নাম হচ্ছে সাইফ হাসান, যে কিনা ওপেনিং করতে পারবেন, যে কিনা অফ ব্রেক বল করতে পারেন। সেই কারণে কিন্তু সাইফ হাসানকে অলরাউন্ডার স্পটটা দেওয়া হয়েছে। সুতরাং বুঝতে পারতেছেন, এই হচ্ছে আমাদের 15 জন প্লেয়ার। এখন যদি আপনি দল নির্বাচন করতে চান, এখন কিন্তু ইমনকে দিয়ে ওপেনিং করাবেন নাকি সাইফকে দিয়ে ওপেনিং করাবেন? কারণ কি তার জিতের স্পট কিন্তু ফিক্সড। এটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। যেহেতু আমরা আগের সিরিজে দেখছি ইমন মিডল অর্ডার খেলতে পারছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইমন 5 নম্বরে খেলতে পারবে। তাহলে দলটা কিরকম হচ্ছে? 1 নম্বরে সাইফ, 2 নম্বরে তানজিদ, 3 নম্বরে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস, 4 নম্বরে তৌহিদ, 5 নম্বরে পারভেজ ইমন, 6 নম্বরে শামীম পাটোয়ারি, 7 নম্বরে শেখ মেহেদী। এখানে কিন্তু মোসাদ্দেক থাকলে ভালো হতো। এখন দেখা যাক দলটা কিরকম হতে পারে। 7 নম্বর পর্যন্ত যদি হয়ে যায়, 8, 9, 10, 11 প্রিমিয়াম বলারের প্রয়োজন। 8 নম্বরে রিশাদ হোসেন, যেখানে ভালো বল করতে পারে, এমনকি ভালো ব্যাটিংও করতে পারে। 9, 10, 11 9 নম্বরে আমি অটো চয়েস হিসেবে নাইট রানারকে নিতে চাই। কারণ অটো চয়েস কেন বললাম? কারণ নাইট রানার যদি লাস্ট ম্যাচে খেলতে পারতেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি হয়তোবা অস্ট্রেলিয়া এত সহজে ম্যাচটা জিততে পারতো না। একটা সময় মনে হচ্ছিল খুব সহজে তারা ম্যাচটা জিতে গেছে, কিন্তু লাস্টের দিকে শুধুমাত্র শরীফুল ইসলাম একটু ভালো বোলিং করার কারণে কিন্তু খেলার মাঝখানে একটু প্রাণবন্ততা জন্ম নিয়েছে। এছাড়া কিন্তু এই ধরনের উন্মাদনা জন্মই নিত না। এখন বাকি 2টা বলার কি হবে? শরীফুল ইসলাম হবে, তাসকিন হবে, নাকি মোস্তাফিজুর রহমান হবে? এটা একটা বিরাট ডিবেট তৈরি করে দিচ্ছি। কারণটা কি? শরীফুল ইসলাম গত ম্যাচে যে ধরনের পারফরমেন্স দিয়েছেন, শরীফুল ইসলামকে কিন্তু বাদ দেওয়া যাইতেছে না। তাইলে নাহিদ রানা, শরীফুল ইসলাম। এখন বলার আছে বাকি 2 জন, একজন হচ্ছে তাসকিন, একজন হচ্ছে মোস্তাফিজুর রহমান। এই 2 জন থেকে আপনি কাকে খেলাবেন প্রথম ম্যাচে? এখন কিন্তু সেটা বলা খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে কেন যেন মনে হচ্ছে মোস্তাফিজের পাল্লা ভারী। তবে তাসকিনকেও কিন্তু আপনি করে দেখতে পারতেছে না। যেহেতু টি20 ফরম্যাট, আমার কেন জানি মনে হচ্ছে তাসকিনের সাথে যাওয়াটা বেটার একটা অপশন হতে পারে। তবে এটা নিয়ে একটা আলাদা ভিডিও হবে যে কিরকম কম্বিনেশন হতে পারে, একটা রিভিউ আমি ভিডিও বানাবো। অস্ট্রেলিয়া কারা কারা খেলতে পারে, ওকে বাংলাদেশে কারা কারা খেলতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন গল্প খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।